আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি আশিক রুদ্র। আজ আমরা কথা বলবো বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে এবং এই 25 বছরে বাংলাদেশের টেস্ট কতটুকু এগিয়েছে, পাশাপাশি বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ নিয়েও আমরা আলোচনা করব। এই নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে আছেন একজন অতিথি, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদুল হাসান রানা। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক চাইলে কিন্তু আপনারাও যোগ দিতে পারেন, প্রশ্ন করতে পারেন, কোনো মতামত জানাতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। আমরা আলোচনায় যেতে চাই। মাহমুদুল হাসান রানা, আপনি প্রথম টেস্ট দলে ছিলেন, ভারতের বিপক্ষে যে ম্যাচটা ছিল, যখন আপনারা জানতে পারলেন যে বাংলাদেশ টেস্ট মর্যাদাটা পেয়েছে, তখন একজন ক্রিকেটার হিসেবে কতটুকু আসলে উৎফুল্ল ছিলেন বা আসলে সেই সময় প্রতিক্রিয়াটা কেমন ছিল? আসলে প্রত্যেকটা দেশেরই ইচ্ছা থাকে যে টেস্ট মর্যাদা পাওয়ার পরে টেস্ট খেলবে একটা দেশ। সো আমরা যখন টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে আমাদের বিশেষ করে যার কথা না বললেই নয়, সাবের হোসেন চৌধুরী, উনি তখন আমাদের ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন এবং উনার প্রচেষ্টায় আমরা দেখা গেছে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন লাভ করি 1997 সালে। তারপরেই আমরা দেখা গেছে ওয়ান ডে স্ট্যাটাস, তারপর টেস্ট স্ট্যাটাস পাই। তো যখন দেখা গেছে যে আমরা বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পেলো আজ থেকে 25 বছর আগে, তখন ডেফিনেটলি দেখা গেছে যে আমরা যে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে যে আমরা টেস্ট খেলবো এবং শুরুতেই যে ওপেনিং টেস্টটা ছিল আমাদের ইন্ডিয়ার সাথে, এবং দেখা গেছে তখন আমাদের কোচ ছিলেন সাউথ আফ্রিকার এডি বার্লো। সো সত্যিকার অর্থে আমরা শুরুটা করেছিলাম অনেক সুন্দরভাবেই। আপনার এখনও যেটা মনে পড়ে যে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে 400 রান করেছিল। সো দেখা গেছে আমি তখন ওই টিমের একজন ইয়ংগেস্ট ফাস্ট বোলার ছিলাম, সবচাইতে জুনিয়র একজন প্লেয়ার ছিলাম। সো স্বভাবতই মানে এই স্মৃতিটাকে এখনও ফিল করি। এবং আপনার ওপেনিং বোলিংয়ের পার্টনার ছিলেন সম্ভবত হাসিবুল হোসেন শান্ত ভাই ছিলেন, এবং আপনি একটি উইকেটও পেয়েছিলেন। জি আমি একটা কথা বলতে চাই যে সেই সময় অনেক আলোচনা ছিল আসলে বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে, এবং যেটা বলা হচ্ছিল যে বাংলাদেশে আসলে এখনও সেই প্রথম শ্রেণীর ক্রিকেট কাঠামো তখনও গড়ে ওঠেনি, একটু আর্লি হয়ে গেছে বাংলাদেশের টেস্ট মর্যাদা, এমন একটা আলোচনা ছিল সেই সময়। আসলেও কি তাই এমনটা ছিল? দেখেন, একটা জিনিস হচ্ছে আমরা যখন প্রথম টেস্ট স্ট্যাটাস পাই 2000 সালে, তারপরে তখন কিন্তু আমাদের তখন থেকেই কিন্তু আমি যেটা মনে করি যে আমরা তখন ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্টটা ওইভাবে ছিল না। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সুযোগ সুবিধা, ইভেন 25 বছরে একদম 25 বছরে যে আমরা আহামরি কিছু করে ফেলছি আমি সেটাও বলবো না। বিকজ অফ হ্যাঁ, আমরা টেস্ট জয়লাভ করেছি, কিছু কিছু টিমের সাথে আমরা ভালো খেলেছি, বাট 25 বছর যদি চিন্তা করি প্রেক্ষাপটে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্টটা, সেই যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি চিন্তা করেন যে আগামী 8 বছর 10 বছর পরে আপনি বাংলাদেশ টিমকে কোথায় দেখতে চান, সেই চিন্তাধারা থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট লেভেলের ইনফ্রাস্ট্রাকচার, ক্রিকেট মাঠ, উইকেট, ফ্যাসিলিটিস, এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে, যেটা তখনও ওইভাবে ছিল না, এখনও ওই রকমভাবে আমি মনে করি নাই। কারণ একটা জিনিস আমি বিশ্বাস করি, এখানে আমাদের মানে যারা দায়িত্বে ছিল এবং যারা আছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের বুলুল ভাই নতুন অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট হিসাবে জয়েন করেছে, অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে। বাট আমার কথা যেটা আছে, উনি প্রেসিডেন্ট হিসাবে জয়েন করেছে, বাট উনি একা কিন্তু ওনার পক্ষে সম্ভব না এটাকে ডেভেলপ করা, রাইট? সো অ্যাজ এ টিম হিসাবে আমি মনে করি সবাই একসাথে কাজ করা উচিত, সবাই মিলে একসাথে অ্যাজ এ টিম বন্ডিং হিসাবে মানে পজিটিভ চিন্তা করে প্রত্যেকটা সেক্টরে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাইট জায়গায় রাইট পিপল। আপনি যদি রাইট জায়গায় রাইট পিপল সেট আপ না করেন, তাহলে দেখা গেছে যে আপনার ডেভেলপমেন্টটা কিন্তু একজন ব্যক্তির পক্ষে একা সম্ভব না। আপনি যেটা বলছিলেন যে 25 বছরে এখনও সেই অবকাঠামো গড়ে ওঠেনি, কিংবা হয়তোবা কিছু টেস্ট ম্যাচ আমরা জিতেছি। একটা অনেক স্ট্যাটই আছে বাংলাদেশের টেস্ট 25 বছরের টেস্ট নিয়ে। যদি আমি একটা ছোট স্ট্যাট বলি, যে আমরা যখন দেখি যে অন্যান্য দেশগুলোতে টেস্টে দেখা যাচ্ছে প্রতি বছরে একটা করে আমরা ডাবল সেঞ্চুরি দেখি, সেখানে বাংলাদেশ 25 বছরে মাত্র 5টা ডাবল সেঞ্চুরি, যার 3টি হচ্ছে মুশফিকুর রহিমের, একটি তামিম ইকবাল, একটি সাকিব আল হাসান। বাকি যারা আছে অনেক ক্রিকেটারই আছে 7, 8, 10 বছর ধরে টেস্ট খেলছেন, মুমিনুল আছে, লিটন আছে, শান্ত আছে, কারো কাছ থেকে আমরা সেই লম্বা ইনিংস ডাবল সেঞ্চুরি আমরা কারো কাছ থেকে পাইনি। মানে এটা কেন? মানে এটা কি আমাদের ক্রিকেটারদের ধৈর্যের অভাব, নাকি ঘরোয়া লিগ থেকেই আসলেই সেভাবে আমাদের গড়ে ওঠেনি লম্বা ইনিংস খেলার প্রবণতা? না, দেখেন একটা জিনিস হচ্ছে সবাই যে ডাবল সেঞ্চুরি
করতে পারবে বিষয়টা তা না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি ধরেন ধারাবাহিকতা, আমি যদি মনে করেন যে কনসিস্টেন্সি যদি থাকে, আপনি হয়তো ডাবল সেঞ্চুরি, মুশফিক অনেক কনসিস্টেন্সি, সে যখনই খেলে সে চিন্তা করে যে ভালো খেলতে হবে। কনসিস্টেন্সি যদি একটা প্লেয়ারের ভিতরে থাকে তাহলে ডেফিনেটলি আপনি ডাবল সেঞ্চুরি কেন ট্রিপল সেঞ্চুরি আপনি দেখতে পাবেন। বাট আমাদের এখানে দেখা যেটা হচ্ছে যে কনসিস্টেন্সি, ধারাবাহিকতার অভাবটা আমরা খুব প্রকটভাবে দেখতে পাই। যে একটা প্লেয়ার হয়তো ভালো খেলতেছে, আমি নাম নাই মেনশন করলাম, কিন্তু দেখা গেছে তার যে ধারাবাহিকতা, এই কনসিস্টেন্সিটার বড়ই অভাব আছে। সো এই জিনিসটা থেকে দেখা গেছে এই জিনিসটা তখনই হয় যখন আমার ইনফ্রাস্ট্রাকচার, আমার আদার আনুষঙ্গিক ডেভেলপমেন্টগুলো, ইভেন আমি যেটা মনে করি যে মেন্টালি অনেক সাপোর্টিং, এই জিনিসগুলো যখন অভাব থাকে, এই জিনিসগুলো যখন থাকে না এবং একটা প্রেশার কাজ করে। সো আমি মনে করি যে এই জিনিসগুলোকে আরও ডেভেলপ করা উচিত। পাশাপাশি যদি মনে করেন যে এই যে যারা আজকে আপনি মনে করেন যারা কোয়ালিফাইং খেলে, যারা ফার্স্ট ডিভিশন তো পরের কথা, কোয়ালিফাইং থেকে থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, এদের জন্য আপনার দেখেন, আমি মনে করি এদের জন্য কিছু করা উচিত। বেসিক্যালি রুট অঞ্চল থেকে, মফস্বল শহর থেকে এই প্লেয়ারগুলো আসে এবং ক্রিকেট খেলা কিন্তু একটা ব্যয়বহুল খেলা। এই ক্রিকেট খেলা ব্যয়বহুল খেলা। সো আমি মনে করি যে শুধু আপনি এইচপি কিংবা ন্যাশনাল টিম কিংবা প্রিমিয়ার ডিভিশনের লিস্টেড কিছু প্লেয়ারকে ওইভাবে সাপোর্ট তো থাকবেই, পাশাপাশি যারা মনে করেন যে রুট লেভেল থেকে উঠে আসতেছে এদেরও সাপোর্টটা অনেক জরুরি। অবশ্যই আমি এই পর্যায়ে আসতে চাচ্ছিলাম যে আপনি রুট লেভেলের কথা যেটা বলছিলেন, যে আমরা দেখি যে প্রতি বছর কয়েক লাখ তরুণ বা একেবারে রুট লেভেল থেকে অনেক ক্রিকেটার জাতীয় দলের খেলার স্বপ্ন নিয়ে আসলে ক্রিকেট ব্যাট কিংবা বলটা হাতে নেয়, কিংবা হয়তো বা একাডেমিতে আসে বা একটু হয়তো কোনো ট্রায়াল দিচ্ছে। এত সম্ভাবনা মানুষের, এত মানে একটা বলা যায় যে ক্রিকেট পাগল একটা নেশন, সেইখানে 25 বছরে যখন বাংলাদেশের টেস্টে যখন আপনি দেখতে পান যে এখনও সেই আগের অবস্থাতেই আছে, খুব বেশি পরিবর্তন হয়নি, সেটা কতটুকু আসলে পীড়া দেয় আপনাকে? ডেফিনেটলি, কারণ এখানে একটা জিনিস বলবো যে এই সিচুয়েশনটা একদিন দুই দিনে তৈরি হয়নি। আপনি 25 বছর, কিন্তু ইটস এ লং টাইম। আপনি 25 বছর ধরে আমরা দেখা গেছে যে আমাদের যে ডেভেলপমেন্টটা, এইটা যদি আমার সঠিক স্ট্র্যাটেজি, পরিকল্পনা, প্ল্যানিং, এবং যদি প্ল্যানিং ওয়াইজ যদি এক্সিকিউশনটা প্রপারলি হইতো, তাহলে আপনি এই সিনারিটার টোটালি আপনি ডিফারেন্স দেখতে পাইতেন। এক্সাম্পল যদি দেই, যে আপনি দেখেন যে মফস্বল শহরের একটা ছেলে, আপনি একটু আগে বললেন যে ঢাকায় অনেক কোচিং সেন্টার আছে, বাট ঢাকার যে কোচিং সেন্টারগুলো আছে সেটা তো একটা ব্যবসা কেন্দ্রিক হিসাবে পরিচিত। যে ব্যবসা, এখানে আপনি যে মূল যে জিনিসটা, যে কোচিং শেখাচ্ছে আলটিমেটলি সে কতটুকু জানে সেটাও এক ডাউট আছে। কারণ যে শেখাচ্ছে তার নলেজ কতটুকু, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি। আমাদের এখানে দেখা গেছে ম্যাক্সিমাম প্লেয়ার যারা মানে দেখা গেছে এডুকেশনালি আমরা কিন্তু ওরকম ডেভেলপমেন্ট না। ইভেন স্কিলের দিক থেকে যদি বলি যে প্রেজেন্টেশন, অনেক কিছু আছে যে জিনিসগুলো একটা প্লেয়ারের, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কম প্লেয়ারের আছে যে প্রেজেন্টেবল, ভালো বুঝে, স্কিলওয়ালা, এবং আছে কিছু আছে, বাট তারা কিন্তু ওই লেভেলে যদি তাদেরকে দায়িত্বটা দেওয়া হয়, ডেফিনেটলি দেখবেন যে ওই যে রাইট জায়গায় রাইট পিপল থাকলে আপনার ডেভেলপ হইতে বাধ্য, এবং তাদেরকে মনিটরিং করার জন্য একটা টিম থাকবে। আমরা যেরকম দেখা গেছে যে পারফরমেন্স ইভ্যালুয়েশন করি, যে 3 মাস পর পর তোমার পারফরমেন্স রিভিউ হয়, এই জিনিসটা আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের চালু করা উচিত। মানে এই কারণে চালু করা উচিত যে আপনি 3 মাসে আপনি কি করলেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার রিভিউ হবে যে আপনার যে পজিশনটা আছে আপনি এটার জন্য কতটুকু ক্যাপাবল। সো পিছনে ব্যাকআপ লাইনও রেডি রাখতে হবে। সো এইভাবে করলে ডেভেলপমেন্টটা অনেক মানে ভালোভাবে হওয়া পসিবল। কারণ একটা দায়বদ্ধতা থাকতে হবে। আজকে মনে করেন যারা চাকরি করি, আমরা চাকরি করলে আমাদের একটা চাকরির ক্ষেত্রে আমাদের একটা দায়বদ্ধতা আছে, বিকজ অফ আমরা মান্থলি একটা স্যালারি আর্ন করি। সিমিলারলি একটা কোচ যখন থাকবে, প্লাস একজন চাকরি হিসাবে যদি সে ওই লেভেলে থাকে, তারও একটা দায়বদ্ধতা থাকা উচিত, এবং তাকে মনিটরিংয়ের জন্য তার পারফরমেন্স রিভিউ, যেটা আমরা বলি যদি জব হিসাবে বলি কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এইটাও চালু থাকা উচিত। তাহলে দেখবেন যে ওর চিন্তা থাকবে যে আমাকে ভালো করতে হবে, বিকজ অফ আমি ভালো করলে আমার ক্যারিয়ারও ভালো হবে, আমার আর্নিং সোর্সটাও ভালো হবে, দেশেরও উন্নতি হবে। একটা প্রশ্ন একেবারে না করলেই না, যে আমরা দেখতে পাচ্ছি যে বিসিবি টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উপলক্ষে বেশ কিছু অ্যাক্টিভিটিস তাদেরকে দেখা যাচ্ছে, কিছু কর্মসূচি নিয়েছে। মোটামুটি ঢাকার বাইরেও আমরা দেখেছি যে খুলনায় শুরু হয়েছে, এর পরবর্তীতে সিলেটে, আজকে চট্টগ্রামে।
এই কর্মসূচিটাকে আসলে কিভাবে দেখছেন যে বিভিন্ন তারা 6-a-সাইড টুর্নামেন্ট আয়োজন করছে বাচ্চাদের জন্য, কিছু দেয়াল লিখনের কাজ করছে, এই ব্যাপারগুলো আসলে ক্রিকেটের জন্য কতটুকু পজিটিভ আপনার কাছে মনে হয়? অ্যাকচুয়ালি দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা টেস্ট ক্রিকেটে 25 বছরই আছে। আপনার ধরেন একটা আপনি পজিটিভলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট মহামান্য বোর্ড প্রেসিডেন্ট নতুন এসেছেন, উনি একটা উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ, এটা একটা ইন্সপায়ারেশন হিসেবে কাজ করবে, মোটিভেশন হিসেবে কাজ করবে, বাট লং টার্ম চিন্তা করলে, আপনি যদি লং টার্ম চিন্তা করেন তাহলে স্পেসিফিকলি আপনাকে স্ট্র্যাটেজি হয়ে এতে কাজ করতে হবে। কারণ আপনি হয়তো এই যে বাচ্চাদের নিয়ে 6-a-সাইড, হ্যাঁ এটা হলো মোটিভেশন তৈরি হবে, বাট একটা জিনিস হচ্ছে পাশাপাশি তাদেরকে এটাও বুঝাইতে হবে, ফিল করাইতে হবে যে তুমি যদি ক্রিকেট খেলোয়াড় হইতে চাও, তুমি যদি অ্যাজ এ বড় প্লেয়ার হিসেবে তোমাকে নিজেকে দেখতে চাও, তাহলে তোমাকে এখন থেকেই সেটাকে ড্রিম হিসাবে দেখে ওই অনুযায়ী এক্সিকিউশন করতে হবে, প্রপার প্ল্যানিং করে কাজ করতে হবে, তাহলেই তুমি ওই লেভেলে যেতে পারবা। সো এই ধরনের মানে মোটিভেশন রিলেটেড স্পিচগুলো তাদের মধ্যে ছড়াই দিতে হবে, এবং একটা ভালো দিক নির্দেশনা যখন দেওয়া হবে তখন পাশাপাশি একটা কোচের কি দায়িত্ব থাকা উচিত, একটা কোচের কি দায়িত্ব থাকলে সে একটা প্লেয়ারকে প্রডিউস করতে পারবে, এই কোচদেরও এরকম ট্রেনিং আনা উচিত। কারণ কোচরা প্রপার ট্রেনিং এবং গাইডলাইন পেলে তবেই তো তারা ভালোভাবে শেখাতে পারবে। এবং আমি মনে করি যে একটা কোচ, বাংলাদেশে তো দেখা গেছে ঢাকা অঞ্চলের কথা চিন্তা করলে অনেক কোচ আছে, কিন্তু এই কোচদেরকে নিয়েও কিন্তু আপনি বছরে 6 মাসে একটা আমি সেশন করলাম, এটা করলে হবে না। তাদের এটা একটা মানে কন্টিনিউ প্রসেস থাকবে, যে প্রত্যেকটা কোচেরই তার একটা লেভেল থাকবে। এটা তো আমাদের শুরু আছে, কিন্তু লেভেল কেন্দ্রিক থাকলেই হবে না, তার আদার স্কিলগুলো সে একটা ভালো লেভেলে কিভাবে কোচিং করাইতে পারবে সেই দিক নির্দেশনাও তাকে দেখাই দিতে হবে, যাতে তার কোচিং সেন্টার থেকে ভালো ভালো প্লেয়ার প্রডিউস হয়। শুধু ঢাকা কেন্দ্রিক থাকলে হবে না, ঢাকার বাইরেও যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে ওইখানেও ওই ট্রেনিংগুলো চালু রাখতে হবে। মানে একই ফ্যাসিলিটিস আমি একই ফ্যাসিলিটিস বলবো না, কারণ আপনি যদি মনে করেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি আপনার মানসম্মত উইকেট করতে গেলে ওইটা কিন্তু বেশি টাকা পয়সা খরচ হয় না। আপনি যদি একেবারে মাঠ থাকবে, উইকেট ফ্যাসিলিটিসটা ভালো থাকলো, একটা ধরেন জিমনেশিয়াম থাকলো, তো মনে হয় অনেক টাকা পয়সা আছে যেটা তারা দাবি করে। টাকা পয়সা আপনার, হ্যাঁ টাকা পয়সা আছে, বাট টাকা পয়সাটাকে প্রপারলি ইউটিলাইজেশন করার প্ল্যানিং থাকতে হবে। কারণ অনেক ডিস্ট্রিক্টে খেলা হয় না, টুর্নামেন্ট হয় না, লিগ হয় না, ইভেন দেখা গেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও প্রপারলি হয় না। এই যে কিছুদিন আগে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হলো, আমি একটা এক্সাম্পল দিই, দেখা গেছে অনেক ডিস্ট্রিক্ট কিন্তু তার স্থানীয় প্লেয়ার বাদ দিয়ে আসে, কিন্তু বাইরের প্লেয়ার হায়ার করে খেলাইছে। সো তাহলে স্থানীয় যে প্লেয়ারটা সে কিন্তু ডিপ্রাইভ হলো। সো এখানে দেখা গেছে সে সুযোগ পেলে হয়তো সে এখান থেকে একটা তার এক্সপিরিয়েন্স হতো, বাট আমি একটা ডিস্ট্রিক্টের টিম যদি বাইরের থেকে 5-6টা প্লেয়ার নিয়ে আসে, তাহলে ওই ডিস্ট্রিক্টের যে ভিতরের যে প্লেয়াররা তারা কতটুকু ফ্যাসিলিটিস পেল, এই জিনিসগুলো নিয়েও চিন্তা করতে হবে। একটা ইনিশিয়েটিভ নিয়েছে বিসিবি ফাইনালি, যে তারা বিকেন্দ্রীকরণ করতে যাচ্ছে, আঞ্চলিক ক্রিকেট কাঠামো করতে যাচ্ছে। তা আমরা যখন দেখব যে চট্টগ্রামে একটা অফিস হচ্ছে বিসিবির, সিলেটে হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, এই বিভাগগুলোতে যখন অফিসগুলো হবে, যারা দায়িত্বে থাকবেন তারা কি ঠিকঠাক মতো কাজগুলো করতে পারবেন? আমরা যেমনটা আসলে অতীতে দেখেছি যে এইসব জায়গাতে অনেক সময় দেখা যায় যে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, এমন কিছু হলে তো ক্রিকেটের জন্য কি সেটা আসলে কতটুকু ভালো কিছু? দেখেন, আপনি এই ধরনের অফিস থাকতে পারে, বাট অফিসে যাদেরকে নিয়োগ দেওয়া হবে এদেরও ওই যে ঘুরে ফিরে একটা কথা, তাদের পারফরমেন্স রিভ্যালুয়েশন হবে 3 মাস পর, যে তার 3 মাসে সে কতটুকু কি প্রোগ্রেস করলো সেটার জন্য আলাদা একটা মনিটরিং টিম থাকবে। আর দেখেন, শুধু ধরেন যে বোর্ডের যে অফিসগুলো, এটার দিয়ে কিন্তু আপনি পুরো ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং করাটা ডিফিকাল্ট না। আপনাকে যেটা করতে হবে আগে, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে মানসম্মত, ধরেন ওই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোনো না কোনো প্লেয়ার আছে যারা আগে খেলছে, সো তাকেই আপনি ট্রেনিং করায়া ওইখানে মনে করেন যে আপনার দেখা গেছে যে মাঠের যে উইকেটটা ডেভেলপ করানো ঠিক আছে কিনা, আপনি দরকার হলে প্রত্যেকটা 64 ডিস্ট্রিক্ট থেকে আপনি ডাকা কী প্রবলেম আছে সেটা আইডেন্টিফাই করে দেন ওই অনুযায়ী আপনি এক্সিকিউট করেন। তাহলে দেখবেন যে আপনি যখন সামনাসামনি তাদের মুখ থেকে শুনবেন যে তারা কী ধরনের প্রবলেম ফেস করতেছে, তারা কী ধরনের, মেইন তো হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল আছে, তো এটা অবশ্যই, পাশাপাশি অন্য অনেক সাপোর্ট তারা পায় না। সো এই জিনিসটা
আপনি জানতে হলে আপনাকে তাদের সাথে একটা বসে আপনাকে মিটিং করতে হবে। একজন করে তো মিটিং না করে আপনি প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে যদি একসাথে একটা মিটিংয়ের জন্য ডাকেন এবং বোর্ড প্রেসিডেন্টের একটা টিম করে দিল, ওই টিম অনুযায়ী যে কী ধরনের প্রবলেম হচ্ছে সেইটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আপনি কাজ করলে ডেফিনেটলি এটার একটা ভালো সুফল আপনি পাবেন। অবশ্যই আমরাও প্রত্যাশা করি যে বিসিবি এমন কিছু ইনিশিয়েটিভ নেবে, হয়তোবা তাদেরকে ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমরা আরও কথা বলবো, তার আগে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতি থেকে ফিরছি। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে এবং কতটুকু 25 বছরে আমরা কতটুকু পেয়েছি, কতটুকু অর্জন ছিল। পাশাপাশি আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন একজন অতিথি, মাহমুদুল হাসান রানা, বাংলাদেশের সাবেক ক্রিকেটার, অভিষেক টেস্টের সদস্য। আমরা একটু যেটা নিয়ে আলোচনা করছিলাম, একটা ছোট্ট করে প্রশ্ন করতে চাই, ছোট করে উত্তরও প্রত্যাশা করি। সেটা হচ্ছে যে এই যে রজত জয়ন্তী উপলক্ষে বিসিবির যত কার্যক্রম, সেখানে অবশ্যই মর্যাদা পাওয়া থেকে শুরু করে অভিষেক টেস্ট পর্যন্ত যারা এটার সাথে সম্পৃক্ত সবার একটা অনেক বড় অবদান আছে, আপনারও আছে। বিসিবিকে আপনাকে ইনভাইট করেছে কোনো কিছুতে? হ্যাঁ, অবশ্যই ইনভাইট করেছে। যে আমাদের 26 তারিখে একটা প্রোগ্রাম হতে যাচ্ছে এবং সেই প্রোগ্রামে বোর্ড প্রেসিডেন্ট স্বয়ং যারা স্কোয়াডে ছিলেন আমি ইনভাইটেশন পেয়েছি। আচ্ছা, সো আশা করি ইনশাল্লাহ আমি যাব। আচ্ছা, একটু আমরা কথা বলতে চাই বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ নিয়ে। বাংলাদেশ, আপনি যেটা বলছিলেন যে কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট, ধারাবাহিকতা একটা অভাব বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের মধ্যে আমরা দেখতে পাই। যদি একটু পিছনে দেখি, যে আমরা দেখতে পেয়েছিলাম যে মাউন্ট মঙ্গানু টেস্টে বাংলাদেশ জিতেছিল, পরবর্তীতে অনেকগুলো টেস্ট বাংলাদেশ হেরেছে। আবার আমরা যদি গত বছর দেখি, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, আবার সাউথ আফ্রিকার কাছেও ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খুব একটা ভালো করতে পারেনি। এখন এই অধারাবাহিকতাটার কারণটা কি? মানে ক্রিকেটাররা তো এমন না যে একেবারে নতুন, ইনএক্সপেরিয়েন্স তো না, 8-10 বছর ধরে তারা ক্রিকেট খেলছে। তাহলে কেন এই এটা আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি যেটা ফিল করি, যে আমি যেটা মনে করি যে আমরা কিন্তু দেখা গেছে যে বেসিক্যালি আমাদের যে ইনহাউস ডোমেস্টিক যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের দেখা গেছে যে আমরা 3 ডে ম্যাচগুলো আমরা তুলনামূলকভাবে কিন্তু আমরা ওইভাবে আমাদের কিন্তু খেলা হয় না। দেখা গেছে আমরা বিপিএলে বেশি থাকে স্বাভাবিক, তারপরে ওয়ানডে থাকে। সো দেখা গেছে যে একে হচ্ছে আমাদের টুর্নামেন্টগুলো প্রপারলি প্ল্যানিং ওয়াইজ হয় না। সেকেন্ড হচ্ছে আপনার টুর্নামেন্টের যে মানসম্মত যেটা স্ট্রাকচার এবং যেটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটাও দেখা গেছে অনেক ক্ষেত্রে প্রবলেম দেখা যায়। আবার আমি উইকেটও একটা জিনিস বলবো, যে উইকেটটা আসলে দেখা গেছে যে আমরা আসলে ওই রকম, যদি আজকে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট বলে ধরেন রাজশাহী, খুলনা, সিলেট, আপনারা যদি চিন্তা করেন যে বিভিন্ন বগুড়া, কয়টা ডিস্ট্রিক্টে আমরা খেলি, আমাদের কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কম বেশি মাঠ আছে। এই মাঠগুলো দেখা গেছে একটা মাঠে আপনি যদি মনে করেন যে কনসিস্টেন্সি রেগুলার খেলেন, ওই উইকেটটার থেকে কিন্তু আপনি ওরকম কিন্তু বা ওই পাবেন না। ব্যাটিং ইয়াতে উইকেটটা হওয়া উচিত স্পোর্টিং উইকেট, যেখানে আপনার ব্যাটসম্যানও তার রান করতে পারবে, বোলাররাও অ্যাডভান্টেজ নিতে পারবে। দেখা গেছে এরকম মানসম্মত উইকেটেরও আমাদের এখানে ঘাটতি আছে, এখনও ঘাটতি আছে। সো এই জিনিসগুলো যদি আপনার ধরেন কথার কথা আমার ধরেন 30টা মাঠ আছে, এই 30টা মাঠ থাকলে আমি কিন্তু একটা মাঠের উপর লোড পড়বে না বেশি, তাহলে কিন্তু উইকেটটা মেনটেন প্রপারলি হবে এবং গ্রাস থাকবে। এবং দেখা গেছে যে স্পোর্টিং উইকেট, যেটা আমরা বাইরে খেলতে গেলে দেখা গেছে যে চ্যালেঞ্জটা ফেস করি, যে স্পোর্টিং উইকেটের কারণে ভালো ফাস্ট বোলার হলে অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা কিংবা ধরেন ইংল্যান্ডের মতো বোলারদের হলে তখন আমরা দেখা গেছে অনেক ক্ষেত্রে আমরা প্রবলেম ফেস করি উইকেটে। সো এইরকম উইকেট প্লাস হচ্ছে আপনার এই ধরনের 3 ডে 4 ডে ম্যাচগুলো আপনার কনসিস্টেন্সি যেটা হলো খেলতে হবে। কারণ টেস্ট হচ্ছে এমন একটা জিনিস যে টেস্টে একটা প্লেয়ারের আসল আপনি পাবেন, কারণ টেস্ট ভেরি ইম্পর্টেন্ট। একটা টেস্ট প্লেয়ারের মর্যাদাও অনেক ইম্পর্টেন্ট। এবং আমরা গড় টেস্টে দেখলাম যে বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে, ব্যাটিং বোলিং সব কিছু মিলে, সাবেক কিছু ক্রিকেটার যেমন হাবিবুল বাশার সুমন, সাবেক অধিনায়ক, তিনি যেটা বলছিলেন যে বাংলাদেশে একটা মোরাল ভিক্টরি হয়েছে, কারণ তারা বলা যায় যে ডোমিনেট করে বাংলাদেশ খেলেছে। কলম্বো টেস্ট কাল থেকে শুরু হচ্ছে, ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট উইকেট, ডিফারেন্ট সিনারিও হবে।
সেখানে আসলে বাংলাদেশের কি কি স্ট্র্যাটেজি নিয়ে আসলে খেলা উচিত? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি এটাই হচ্ছে বেসিক্যালি আপনি ধরেন আমরা ফার্স্ট টেস্টটাতে দেখেছি মুশফিক ভালো ব্যাটিং করেছে, শান্ত ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমার মুশফিক, শান্ত ওরা যে প্রত্যেক সময় সেঞ্চুরি করবে, ভালো খেলবে, বিষয়টা তা না। যেহেতু ওরা ভালো খেলতে, আমাদের যারা আদার প্লেয়ার আছে এখান থেকে একটা লার্নিং নেওয়া উচিত যে আমি যখন সে নামবে খেলতে, আমি দেশের জন্য ভালো কিছু করব, আমি আজকে একটা ভালো ইনিংস খেলবো, এই কমিটমেন্ট নিয়ে খেলা উচিত। বিকজ অফ আপনি একটা দুইটা প্লেয়ারের উপর ডিপেন্ড করে কখনো টিম সব ক্ষেত্রে ভালো করতে পারে না। সো অন্য যারা প্লেয়ার আছেন আমাদের, তারাও অনেক ক্যাপেবল, ভালো, তাদেরও অনেক রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। এবং আমি আশা করি যে আমরা ওই টেস্টটা, যেহেতু কম্বিনেশন এবং ওয়েদারের স্ট্রাকচার চিন্তা করলে খুব বেশি ডিফারেন্স না, শ্রীলঙ্কা বাংলাদেশ অলমোস্ট সিমিলার। সো আশা করি যে ওখানেও আমরা ভালো একটা স্টার্ট করবো এবং ওই সেকেন্ড টেস্টটাও আমরা পজিটিভ ওয়েতে খেলবো। প্রথম টেস্টে একটু মনে হচ্ছিল যে হয়তোবা সেকেন্ড ইনিংসে একটু ডিফেন্সিভ খেলা খেলেছে বাংলাদেশ, যে কারণে আসলে হয়তোবা সুযোগ ছিল একটু আগে ভাগে যদি ডিক্লেয়ার দেওয়া হতো তাহলে হয়তোবা ম্যাচটা জেতার মতো একটা সম্ভাবনা তৈরি হতো, যেটা আসলে হয়নি। তো এখানে কলম্বো টেস্টে কি বাংলাদেশ একেবারে জেতার টার্গেট নিয়ে খেলা উচিত? দেখেন, প্রথমে যেটা হলো, আমরা টেস্ট ক্রিকেটে কিন্তু অনেক দিন থেকেই আমরা খেলছি, বাট টেস্টে কিন্তু আমরা খুব ভালো একটা রেজাল্ট, যে আশানুরূপ সেই রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছিলাম না। পাশাপাশি যখন একটা ব্যাটসম্যান ব্যাটিং করতেছিল, সো হয়তো ম্যানেজমেন্ট থেকে এই ধরনের গ্রিন সিগন্যাল ছিল যে তুমি সময় নিয়ে ব্যাটিং করো, কারণ আমাদের লম্বা ইনিংস খেলতে হবে। ব্যাটসম্যানদের ব্যাটিংয়েরও একটা ভালো একটা পরীক্ষাও হলো যে সে ভালো ব্যাটিং করতেছে। সব চিন্তা করলে দেখা গেছে যে যেহেতু আমরা টেস্টে আগে মানে কনসিস্টেন্সি ভালো রেজাল্ট করতে পারছি না, সেই ক্ষেত্রে হয়তো ওই চিন্তাধারা থেকে যে আমরা পজিটিভ ক্রিকেট খেলবো, রেগুলার খেলবো এবং সময় ধরে খেলবো, লম্বা সময় আমরা ইনিংসে থাকবো, ওই চিন্তাধারা থেকে দেখেন শান্ত ব্যাক সেঞ্চুরি করেছে, মুশফিক ভালো খেলেছে। সো এখান থেকেও কিন্তু শেখার আছে যে পরবর্তী টেস্টে আমি সিচুয়েশন অনুযায়ী যদি পজিটিভ চিন্তা করি, ডেফিনেটলি এটি টিমের জন্য ভালো হবে। যেহেতু বড় স্কোর হচ্ছে, আমরা দেখলাম যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের দুইটা ইনিংসে 400+ রান হয়েছে, বোলারদের অনেক বেশি আসলে পরিশ্রম করতে হচ্ছে। সেখানে প্রথম টেস্টে আমরা দেখলাম বাংলাদেশ 4 জন বোলার নিয়ে খেলেছে, 2 জন পেসার, 2 জন স্পিনার। এখানে কি একটা বোলার বাড়ানো উচিত বলে মনে হয়? দেখেন, প্রথমত হচ্ছে ডেফিনেটলি যে শ্রীলঙ্কার যে উইকেটগুলো আছে স্পোর্টিং উইকেট, ওখানে কিন্তু মাঠের, আমি নিজেও ওখানে খেলেছি, মাঠের দেখা গেছে মাঠের গ্যালারি ট্যালারি ওরকম না, বাট মাঠের ভিতরে যে উইকেটটা, ওদের প্রত্যেকটা উইকেট হচ্ছে স্পোর্টিং টাইপের উইকেট। সো মনে করি যেহেতু উইকেটে গ্রাস থাকলে ডেফিনেটলি আপনার হচ্ছে, যেহেতু আমাদের ভালো মানের ফাস্ট বোলার আছে টিমে, সো আপনি চাইলে আরেকটা বলার খেলাইতেই পারে, ঠিক আছে, যেহেতু অ্যাডভান্টেজ আমার মানে বোলারই তো ম্যাচ উইন করায়। সো একটা বলার চাইলে খেলাইতে পারতো তারা, বাট এটা হলো টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, ওই সিচুয়েশন অনুযায়ী হয়তো ওনারা ডিসিশন নিয়েছেন। আমি মনে করি যে সেটাও একটা পজিটিভ দৃষ্টিকোণ থেকে নিয়েছেন। সো আশা করি সামনের ম্যাচও বাংলাদেশ পজিটিভ ওয়েতে ভালো খেলবে। অবশ্যই আমরাও সেটা প্রত্যাশা করি যে বাংলাদেশের টেস্ট মর্যাদার যে রজত জয়ন্তী 26শে জুন 2000 সালে বাংলাদেশ যেটা পেয়েছিল আসলে টেস্ট মর্যাদা, সেটা একটা প্রতিফলন আমরা যেন কলম্বো টেস্টে দেখতে পাই, এবং বাংলাদেশের যে ক্রিকেটার যারা আছে তারা ধারাবাহিক পারফরমেন্স দিয়েই কলম্বো টেস্টে একটা ভালো কিছু, ইতিবাচক কিছু বাংলাদেশের জন্য নিয়ে আসুক, এই প্রত্যাশা নিয়ে আসলে আমরা শেষ করতে যাচ্ছি। ক্লেমন বেরন্ডা গ্যালারি, ধন্যবাদ সবাইকে।